প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের আগামীকালই বাংলা পরীক্ষা রয়েছে। তোমরা অবশ্যই বাংলা প্রিপারেশন খুব ভালোভাবে নিয়েছো এবং আমি তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট দিয়েছি, আশা করি তোমরা দেখেছো এবং সেগুলিতে কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম উত্তর সহ। আশা করি সেগুলো শুনে নিয়েছো। তো এখন অবশ্যই তোমরা বাংলা নিয়েই দেখবে। তবে আমি তোমাদের বলি যে পরীক্ষার একদিন আগে বা কিছুক্ষণ আগে নতুন কিছু দেখা সম্ভব নয় এবং তোমরা দেখবেও না, এতে তোমাদের শরীরের ওপর এফেক্ট পড়তে পারে। তো আমি তোমাদের আজকে যে সাবজেক্টটি বলবো সেটি তোমাদের পরে লাগবে, তোমাদের ইংলিশ পরীক্ষার পরেই কিন্তু সাবজেক্টটির পরীক্ষা। হ্যাঁ, তোমাদের হচ্ছে বিজনেস স্টাডিজ। তোমরা বহুবার রিকোয়েস্ট করেছো যে স্যার আরও কিছু যদি একদম স্টার মার্ক করা প্রশ্নগুলো যদি বাছাই করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো এমনই আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাবজেক্ট থেকে তোমরা জানো আমি তোমাদের সাজেশান দিচ্ছি। তো এই বিজনেস স্টাডিজের সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট, তোমরা প্রশ্নপত্র দেখবে চেনা ছকের বাইরে কিন্তু কিছু কিছু চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। মানে ইয়ার ভিত্তিক পড়ে গেলে যে তুমি কমন পাবে বা তুমি অ্যান্সার ভালো করে করতে পারবে তেমনটা কিন্তু নয়, যার জন্য বিজনেস স্টাডিজকে অনেকে কঠিন বলে মনে করে। কারণ কোশ্চেন চেনা ছকের বাইরে বহুবারই দেয়, কিন্তু সেটা ধরা যায় না, তার জন্য প্রচুর প্রশ্ন পড়া হয়। আবার কি হয়, বিগত 2 বছর ধরে তোমাদের রিপিট প্রশ্ন করছে, ঠিক আছে? যার জন্য আমি গত 2 বছর ধরে যে সাজেশানগুলো দিয়েছিলাম, অনেক স্টুডেন্টদের কাছে কিন্তু আমাকে অনেকে কথা শুনিয়েছে যে স্যার আপনি 22-এর প্রশ্ন কেন দিয়েছেন 23-এর সাজেশানে। যেই 22-এর প্রশ্ন যেটি দিয়েছি সেটি দুটো প্রশ্ন বেঁচেছিলাম, সেই দুটি প্রশ্নই কিন্তু 23-এ এসেছিলো, কিন্তু তার জন্য কথা শুনতে হয়েছে। যাই হোক, কথা শোনাটা বড় কথা না, তোমরা প্রশ্ন কমন পেয়েছো এটি বড় কথা। যারা কমেন্টস করেছো তখন করেছিলে বা পেয়েছে, তারপর আর কিছু জানায়নি, যাই হোক, সে যদি লিখে আসতে পারে খুবই ভালো, লিখে এসেছিলো। তো আমি আজকেও এমন কিছু প্রশ্নগুলো বলবো যেগুলো দেখলে তোমরা একটুখানি অবাক হবে যে স্যার এই প্রশ্নটা দিচ্ছেন, এই প্রশ্নটা তো খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবু আমি বলবো প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যেও, আশা করি তোমরা কিন্তু উপকার পাবে। তবে বিজনেস স্টাডিজের সাজেশান কিন্তু সেইভাবে যদি কয়েকটা পড়ে যাও কমন পাওয়া খুবই কঠিন। তোমরা যারা পড়াশোনা করেছো পুরো প্রত্যেকটা চ্যাপ্টার তারা জানো ভালো মতো। তো দেখো, প্রথম প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্নগুলো আসে, বড় প্রশ্ন স্টার্টিং হয়। প্রথম চ্যাপ্টার থেকে আমাদের কোনো বড় প্রশ্ন আসে না, শুধুমাত্র ছোট প্রশ্ন আসে, আশা করি তোমরা সেটি জানো। তো দেখো, প্রথম প্রশ্ন, সময় সমীক্ষা ও গতি সমীক্ষার মধ্যে পার্থক্য নির্ণয় করো। ফেয়লের ব্যবস্থাপনা নীতিগুলি উল্লেখ করো। টেলর ও ফেয়লের ব্যবস্থাপনার মতবাদের মধ্যে পার্থক্য বা তুলনা করো। তুলনা বললে অমিল, দুটি মিল তোমরা পড়ে রাখবে। আর পার্থক্য যদি দেয় মাত্র 4টি পয়েন্টস লিখলেই তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। তো টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা ও অসুবিধাগুলি লেখো, ভালো করে দেখবে, ঠিক আছে? তারপর রয়েছে আমাদের ব্যবস্থাপনার নীতির প্রকৃতি। তো ব্যবস্থাপনার নীতির প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। যেগুলো 3টি করে 4টি করে স্টার রয়েছে অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা দেখবে। চলে আসবো এরপর, ব্যবস্থাপনার উদ্দেশ্য নীতির মধ্যে পার্থক্য লেখো। ব্যবস্থাপনা নীতির সীমাবদ্ধতাগুলি লেখো। এই যে 4টি থেকে 5টি প্রশ্ন আমি তোমাদের গুরুত্বপূর্ণ বললাম, এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখো, আশা করি তোমরা অনেক অনেক উপকার পাবে পরীক্ষায়। এরপর আমরা দেখব আমাদের থার্ড চ্যাপ্টার, কারবারি পরিবেশ। তো কারবারি পরিবেশ থেকে কী কী প্রশ্ন আমরা দেখব? বিশ্বায়ন, বেসরকারীকরণ, উদারীকরণ, এই সম্পর্কে টিকা লেখো। কাকে বলে, বৈশিষ্ট্য, সুবিধা, এগুলো একটু জেনে রাখতে হবে। কারবারি পরিবেশের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো। ভারতীয় কারবারি পরিবেশের সীমাবদ্ধতা বর্ণনা করো। এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আশা করি তোমরা পড়ে রেখেছো। যদি না পড়ে রাখো একটু রিভাইজ দিয়ে নেবে বা একটু জেনে যাবে। কারবারি পরিবেশের ধারণা দাও, ঠিক আছে? কারবারি পরিবেশের ধারণাটা পড়বে। তো 1, 2, 3 এবং 5 নম্বর এই 4টি প্রশ্ন পড়ে গেলে আশা করি তোমরা প্রশ্ন এখান থেকে একটি 4 নম্বরে কমন পেয়ে যাবে। চলে আসবো আমরা 4 নম্বর চ্যাপ্টার, প্ল্যানিং। তো পরিকল্পনার ধারণা দাও, এর বৈশিষ্ট্যগুলি লেখো। ডিসকাস দ্য কনসেপ্ট অফ প্ল্যানিং, স্টেট ইটস ফিচার্স। পরিকল্পনার সীমাবদ্ধতা আলোচনা করো। পরিকল্পনার উপাদানগুলি আলোচনা করো, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিয়ম ও কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। পরিকল্পনা প্রক্রিয়ার ধাপগুলি আলোচনা করো। ডিসকাস দ্য প্রসেস অফ দ্য প্ল্যানিং। উদ্দেশ্য নীতির মধ্যে পার্থক্য লেখো। কর্মনীতি ও কর্মপ্রণালীর মধ্যে পার্থক্য নির্ণয় করো। পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। পরিকল্পনা কাকে বলে, বৈশিষ্ট্য এবং গুরুত্ব আর সীমাবদ্ধতা, এই প্রশ্নগুলো একদম মিস করা চলবে না। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে যাবে। চলে আসবো সংগঠন চ্যাপ্টার। সংগঠন চ্যাপ্টার থেকে একটু বেশি পরিমাণে প্রশ্ন পড়াই ভালো, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু ইয়ার ভিত্তিক প্রশ্ন খুব কম দেয়।
তবু আমি যে প্রশ্নগুলো স্টার রেখেছি আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো সংগঠনের ধারণা দাও, সংগঠন প্রক্রিয়ার বৈশিষ্ট্য আলোচনা করো, কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, বিভাগীয় সংগঠনের সুবিধাগুলি আলোচনা করো, বিকেন্দ্রীকরণের গুরুত্ব আলোচনা করো, ভার অর্পণের নীতিগুলি আলোচনা করো, কার্যভিত্তিক ও বিভাগীয় ভিত্তিক সংগঠন কাঠামোর মধ্যে পার্থক্য লেখো, বিকেন্দ্রীকরণ ও ভার অর্পণের মধ্যে পার্থক্য নির্ণয় করো, ভার অর্পণের উপাদানগুলি উল্লেখ করো, টিকা লেখো রৈখিক সংগঠন কর্মী সংগঠন। প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা দেখে নেবে স্টার মার্কগুলো। চলে আসবো আমরা 6 নম্বর চ্যাপ্টার, কর্মীপদ পূরণ বা স্টাফিং। কর্মীপদ পূরণের ধাপগুলি বর্ণনা করো, কর্মীপদের প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। এই প্রশ্নটি স্টার দেওয়া হয়নি, এটিও ভালো করে পড়বে। 1, 2, 3 অবশ্যই 3টি করে স্টার দেওয়া রয়েছে। 2 নম্বরটা নেই, তবে এই 3টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে দেখবে। আরেকটি প্রশ্ন হচ্ছে 3 নম্বরের, কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। কর্মীপদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ বিশেষ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টি স্টার রয়েছে, দেখে নেবে। প্রশিক্ষণ এবং উন্নয়নের মধ্যে সম্পর্ক খুব একটা পড়ার দরকার নেই, তোমরা না পড়লেও চলে। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহ ও বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ বলতে মধ্যে পার্থক্য নির্ণয় করো, বা দুটো উৎস থেকেই কর্মী সংগ্রহ করলে কী সুবিধা রয়েছে কী অসুবিধা রয়েছে, এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা দেখে নেবে। চলে আসবো 7 নম্বর চ্যাপ্টার। 7 নম্বর চ্যাপ্টার থেকে দেখো, নির্দেশ দানের সংজ্ঞা দাও, নির্দেশ দানের বা নির্দেশনার গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্দেশনার বিভিন্ন উপাদান বা বিষয়গুলি উল্লেখ করো। একজন তদারককারী কার্যাবলী আলোচনা করো। 1 আর 3 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই। নির্দেশনা ও তদারকির মধ্যে পার্থক্যগুলি লেখো। জ্ঞাতকরণের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। একজন ভালো বা উত্তম নেতার গুণাবলী সংক্ষেপে লিপিবদ্ধ করো। নির্দেশ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। চ্যাপ্টার 8, কন্ট্রোলিং, নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও, ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য লেখো। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্কটি বিবৃত করো। একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির উদ্দেশ্যগুলি লেখো। ঠিক আছে, 4, 5 এই প্রশ্নটি অবশ্যই পড়বে, এবং 1 নম্বরের প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে পড়বে। ঠিক আছে, 3টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তার সঙ্গে যদি পড়তে পারো তাহলে পরিকল্পনা আর নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্যটা পড়ে রেখো। ঠিক আছে, কার্যকরী মূলধন কাকে বলে, কার্যকরী মূলধন নির্ধারণকারী বিষয়গুলি আলোচনা করো। চ্যাপ্টার 9, 4টি স্টার রয়েছে, অবশ্যই খুব গুরুত্ব সহকারে পড়বে। স্থায়ী মূলধন ও কার্যকরী মূলধনের মধ্যে পার্থক্যগুলি নির্ণয় করো। আর্থিক পরিকল্পনার বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি আলোচনা করো। আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য ও গুরুত্বগুলি আলোচনা করো। যেগুলো 4টি করে স্টার রয়েছে, অবশ্যই খুব সুন্দরভাবে গুরুত্ব সহকারে পড়বে। সুঠাম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো। আর্থিক বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত ও লভ্যাংশ প্রদান সিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করো। 6টি প্রশ্ন পড়ে রাখলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। চ্যাপ্টার 10, ফাইন্যান্সিয়াল মার্কেট, আর্থিক বাজার। সেবির উদ্দেশ্য কার্যাবলীগুলি আলোচনা করো। বোম্বে স্টক এক্সচেঞ্জের উদ্দেশ্যগুলি লেখো। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এলটিডি NSEI এর উদ্দেশ্যগুলি উল্লেখ করো। মেনশন দ্য অবজেক্টিভ অফ NSEI। ডিমেটেরিয়ালাইজেশন অর ডিম্যাট এবং ডিপোজিটারি বলতে কী বোঝো, এতে সুবিধাগুলি লেখো। টাকার বাজার কাকে বলে, টাকার বাজারে ব্যবহৃত লগ্নিপত্রগুলি ব্যাখ্যা করো। এখানে কোনো স্টার মার্ক কোশ্চেন আমি তোমাদের দিইনি, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের যা যা প্রশ্নগুলো বেছে দিয়েছি সবকটি পড়া শ্রেয়। পার্থক্য লেখো। মূলধন বাজার, টাকার বাজার, প্রাথমিক বাজার, গৌণ বাজার, এই দুটো পার্থক্য অবশ্যই তোমরা পড়বে, এবং শেয়ার বাজারে কার্যাবলী পড়বে। 7টি প্রশ্ন দিয়েছি, 7টি প্রশ্নই তোমরা পড়ে যাও, আশা করি তোমরা অনেকটাই হেল্প পাবে। চলে আসবো আমরা পরবর্তী চ্যাপ্টার, 11 নম্বর চ্যাপ্টার। তো বিপণন ব্যবস্থাপনার বিভিন্ন দর্শনগুলি সংক্ষেপে বিবৃত করো। সুদক্ষ বিক্রয়কর্মীর গুণাবলী বর্ণনা করো। বিপণন মিশ্রণের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। বিপণনের কার্যাবলীগুলি আলোচনা করো। বিজ্ঞাপন কাকে বলে, বিজ্ঞাপনের সুবিধাগুলি উল্লেখ করো। বিজ্ঞাপনের বিরুদ্ধে আপত্তিগুলি আলোচনা করো। প্রচার ও বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য লেখো। বিজ্ঞাপন ও বিক্রয় বিদ্যার মধ্যে পার্থক্য লেখো। একটি পণ্যের মূল্য নির্ধারণের বিভিন্ন বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্যগুলি লেখো। এই 10টি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, তার মধ্যে যেগুলো স্টার রয়েছে অবশ্যই খুব গুরুত্ব সহকারে পড়বে। তবে যাদের 10টি প্রশ্নই করা হয়ে গেছে তাদের তো খুবই ভালো কথা, তারা সেখান থেকে প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে। তো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কস্ট ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সিরও থিওরি সাজেশন দিয়ে দেবো, এবং কিছু ম্যাথ
ম্যাথের প্রবলেমও আমি তোমাদের বলে দেবো, এবং তোমাদের অ্যাকাউন্টেন্সির প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের এমসিকিউ সিরিজ দিচ্ছি, সেগুলো তোমরা অ্যাকাউন্টেন্সির 2-3 দিন আগে যখন পরীক্ষা তোমাদের হবে তখন দেখে নিও। আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।